আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে পাহাড়ি অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, দেশবিরোধী চক্র জড়িত দাবি রিজভির। একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাষ্ট্রে বিভাজন সৃষ্টি করতে চায় সালাউদ্দিন আহমেদ। জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর চায় জামায়াত, মেজর হাফিজ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশীয় পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সিইসির সঙ্গে বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ব্রিটিশ হাইকমিশনার। এবং আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও কেনাবেচা নিষিদ্ধ। মাছের দাম কমাতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রমনা থানা নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিদেশ থেকে আসা অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এদিকে সহিংসতার ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গুইমারায় সহিংসতাকে কেন্দ্র করে ডাকা এই সড়ক অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে বেলা 12টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। এছাড়া শহরতলিতে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে অনেকটাই স্বস্তি ফিরেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। আটকে পড়া বাকি পর্যটক ও জরুরি কাজে অনেকে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে খাগড়াছড়ি বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন পিকেটাররা। বেশিরভাগ সড়কে অবরোধ থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। কাঁচামাল লোড করছে চট্টগ্রাম থেকে, গন্তব্য পানছড়ি। আজকে 3 দিন হচ্ছে রাস্তায় জালিয়াবাড়া থেকে খাগড়াছড়ি এসকোর্ট দিয়ে আনছে। খাগড়াছড়ি থেকে শুনতেছি পানছড়ি এসকোর্ট দেবে। এসকোর্ট দিলে যাইতে পারবো, না হলে যাবো না। ঘুম নাই, রাস্তায় পড়ে আছি। এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত, হয়তো বাসায় যাইতে পারতাম। এখানে আমরা খুবই কষ্টে আছি। এখানে যে আন্দোলন, এটা আমরা আসলে বাইরে থেকে খুব একটা আশ করতে পারিনি। এখানে এসে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে আছি। খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম এক ব্রিফিংয়ে জানান, অবরোধ প্রত্যাহার করা হলেই 144 ধারাও তুলে নেওয়া হবে। আমাদের কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি এলাকার আশেপাশের এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। যে অবরোধ ডাকা হয়েছে, অবরোধটিও অতি দ্রুত এই এলাকা থেকে এটা প্রত্যাহার করা হবে এবং আমরাও 144 ধারা প্রত্যাহার করে নেব যদি অবরোধ প্রত্যাহার করা হয়, এবং সেই ক্ষেত্রে এলাকা শান্তি শৃঙ্খলা আবার স্বাভাবিক হবে বলে আমি আশা করি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আমাদের পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন। উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। অপরদিকে রোববার খাগড়াছড়িতে সহিংসতায় নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই গুইমারা উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আথুই মারমা, হাতছড়ি ইউনিয়নের আত্রাও মারমা ও রামসু বাজার বটতলার তৈচিং মারমা। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ সাবের। গত 23 সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় জারি করা 144 ধারা বহাল রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। রোববারের সহিংসতার পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পাহাড় আর গার্মেন্টস সেক্টরের অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে দেশবিরোধী কোনো চক্র জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধ ঘোষণার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এ ধরনের রাষ্ট্রবিরোধী কথা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত বলে মনে করেন রিজভী। পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে। গার্মেন্টসে অশান্তি আমরা চিহ্ন এবং লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। আক্রমণ যদি করে পার্শ্ববর্তী দেশ, যুদ্ধ হতে পারে, এই কথাগুলো এই মুহূর্তে বলা, এটা আমি মনে করি এটা একটা বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা, এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দেখা। একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাষ্ট্রে বিভাজন সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর পদ্ধতির নির্বাচন চায় জামায়াত। রিপোর্ট আদিন সজীবের। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন সময় ঐক্য প্রতিষ্ঠার, তবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দুই একটি দল। দুই তিনটি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা স্বৈরাচারের দোষরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। দুর্গোৎসবে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশীয় পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীতে নির্বাচন ভবনে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনের সার্বিক বিষয় সার্বক্ষণিক মূল্যায়নেরও আগ্রহ জানিয়েছে দলটি। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জানিয়েছেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে ইসিকে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাজ্য। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিদেশি উন্নয়ন সহযোগীদের তৎপরতা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। ইসি সচিব আক্তার আহমেদের সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে দলটি। পরে গণমাধ্যমকে বৈঠকের বিষয় নিয়ে ব্রিফ করেন সচিব। তিনি জানান, বিভিন্ন ধাপে পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি তাদের কার্যক্রমের পরিসর নিয়ে আলোচনা করেছে প্রতিনিধি দলটি। আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150 এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, তারপরে আপনার ভোট কাউন্টিং এর সময় থাকতে পারবেন কিনা। মোটামুটি ভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না। তিনি আরো জানান, চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে ইউর প্রতিনিধি দল।
ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসির মধ্যে পর্যবেক্ষণ সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, আমরা পর্যালোচনা করে ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। এদিন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। The UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. নির্বাচনকে সামনে রেখে কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন সারাহ কুক। Thank you very much. Your Excellency, ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত মিস দাসো কার্মা হামুদর্জি। জামায়াত আমিরের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর জিগডেল ওয়াইন শেরিং। বৈঠকে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল্লাহ মাহবুব জুবাইর ও তার দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। ইলিশের দাম কমাতে না পেরে দুঃখ প্রকাশ করে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আগামীতে ইলিশের দাম নির্ধারণ করে দেয়া হবে। এবার মাছ কম আহরণ হওয়ায় দাম কমছে না বলেও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও খুব একটা সাড়া মেলেনি। এদিকে মা ইলিশ সংরক্ষণে আগামী সোমবার থেকে 25 অক্টোবর ইলিশ ধরা, ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কুইচাবল। ইলিশের স্বাদ ভুলতে বসেছেন সাধারণ মানুষ। মাছের রাজা ইলিশ এখন উঁচু শ্রেণীর মানুষদের খাবার। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। জাটকা ইলিশের দামও 1200 থেকে 1400 টাকা কেজি। ট্যারিফ কমিশনের হিসেবে 1 কেজি ইলিশে সব মিলিয়ে খরচ দাঁড়ায় 850 টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 3 গুণ দামে। এর জন্য দুঃখ প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলছেন, সব পক্ষের সাথে আলোচনা করে আগামীতে এই মাছের দাম নির্ধারণ করে দেয়া হবে। আমি দুঃখ প্রকাশ করছি। এমনিতে আমরা আড়তদার বা এদের কাছ থেকে যখন আমরা ওদেরকে মিটিং এ ডেকে কথা বলছি, ওরা বলছে মাছই তো আসে না, আমি দাম কমাবো কি? মানে মাছ আসেই না, মাছ নাই। যদি ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে দিতে পারে, সুপারিশ করে, আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা দিব। ইলিশ চাষে কোনো খরচ নেই, শুধু সাগর থেকে ধরে আনতে হয়। তাহলে এই মাছের দাম এত কেন? এমন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। ডিজেল লাগে, তারপর ওদের বরফ লাগে, ওদেরকে রাখতে হয়, এবং এটা শ্রমিকের খরচ আছে, আহরণের খরচ অনেক বেশি, 2000-এর বেশি। ও দামেই কিনেছে যেটা, তবে আমরা আনাতে পেরেছিলাম যেহেতু বরিশাল থেকে, তবুও দাম বেশি ছিল। তিনি জানান, এবার দুর্গাপূজা উপলক্ষে 1200 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয়া হলেও রপ্তানি হয়েছে 100 টনের মতো। রপ্তানিকারকদের বড় সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে কমপক্ষে 1500 টাকার নিচে ওরা কিনতে পারছে না, আর ওদেরকে বিক্রি করতে হচ্ছে 1250 টাকায়। ওদের তো এগুলো পাঠানোর খরচটা উঠছে না, ফলে রপ্তানিকারকরা নিজেরাও পিছিয়ে গেছেন। মা ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজননের সুবিধার জন্য 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই সময়ে উপকূলীয় এলাকার জেলে পরিবার প্রতি মাসে 25 কেজি করে চাল দেয়া হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। মহাসপ্তমীতে পূজা অর্চনার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
উত্তরা সার্বজনীন পূজা মন্দির সহ রাজধানীর বিভিন্ন মণ্ডপে দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ফুল, জল, বেলপাতায় দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। পঞ্চমীতে বোধন, ষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাসের পর মহাসপ্তমীতে মন্ত্র উচ্চারণে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা। মহাসপ্তমী তিথিতে সকাল থেকেই নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাধি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে জাগিয়ে তোলা হয়েছে দেবী মহামায়াকে। দেবীর জাগরণ সময়ে ভক্তরা জড়ো হন উত্তরা সার্বজনীন পূজা মন্দির সহ রাজধানীর বিভিন্ন মণ্ডপে। অঞ্জলি অর্পণের মাধ্যমে আমরা প্রার্থনা করে থাকি সমস্ত বিশ্বের সমস্ত জাতি, সমস্ত প্রাণীদের জন্য। ঢাকাতে আগে কখনো পূজা দেখিনি, আমি বাগেরহাটে পূজা দেখছি। এই বছর এসে অনেক ভালো লাগছে। পুজো প্রতি বছরই আসবে, কিন্তু বেঁচে থাকাটা, সুস্থভাবে বেঁচে থাকাটা আসলে এখন খুব দরকার। 1 বছর ধরে আমরা প্রতীক্ষা করি যে মা আসবে, কবে আসবে, আমরা সবাই একসঙ্গে মিলিত হব। মণ্ডপে মণ্ডপে যাব, ঘুরবো, মাকে প্রণাম করব আর প্রার্থনা করব যেন সবাই আমরা ভালো থাকি, স্বামী সন্তান নিয়ে সুখে থাকি। উৎসবের দিনগুলো নির্বিঘ্নে শেষ করতে উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে ভোগ প্রসাদ। এইবার আমাদের নিজস্ব মন্দিরে দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করছি। আপনি আজকে যারা এখানে অঞ্জলি নেবেন, ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, অঞ্জলি শেষে সবার জন্য আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের নিরাপত্তা কর্মী আছে, আনসার বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে এবং আর্মির টহলদারি জোরদার আছে। তাছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই মানে সিভিল ড্রেসে এখানে ঘোরাফেরা করছে। দেবীর আশীর্বাদে শান্তি বজায় থাকবে ধরণীতে, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পূজায় গুজব নিয়ন্ত্রণে র্যাবের সাইবার সেল কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে পূজা মণ্ডপে ঘটে যাওয়া ঘটনাগুলো বিচ্ছিন্ন বলেও জানান র্যাব প্রধান। দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো খবর আসে, সেটি অন্তত যাচাই করার মতো সময় আমাদেরকে দিবেন। যদি ওই খবর মিথ্যা হয়, তবে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর যদি সত্যি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে, সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শিগগিরই ভ্রমণ সহ অন্যান্য ক্যাটাগরির ভিসা জটিলতার সমাধান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রণদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক বলেও মন্তব্য করে এই কূটনীতিক। এ সময় কানাডার হাইকমিশনার অজিত সিং ও নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারী উপস্থিত ছিলেন। Visa is being issued. We are still issuing a large number of visas, and large number of medical visas are being issued every day. And we hope that as the situation improves, law and order situation improves, we'll be able to expand the visa operations. এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জার ভেতর বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। হামলার পরপরই পুলিশের গুলিতে নিহত হয় দুষ্কৃতকারীরা। স্থানীয় সময় রোববার মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এই হামলার ঘটনা ঘটে। ওই গির্জায় প্রার্থনারত অবস্থায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করেন হামলাকারী। এতে ঘটনাস্থলে নিহত হন 4 জন এবং আহত হন আরও 8 জন। এদিকে বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারী। তবে হামলার পরপরই ওই গির্জার চত্বরে ছুটে যান 2 জন পুলিশ কর্মকর্তা। এ সময় তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয় হামলাকারী। এরই মধ্যে হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এবার খেলার খবর।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক হওয়ার পথে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জমা পড়া 51টি মনোনয়নপত্রের মধ্যে 48টিকে বৈধ হিসেবে ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বৈধতা পায়নি 3টি মনোনয়নপত্র। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। আসন্ন নির্বাচনে 3 ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন 60 জন কাউন্সিলর। জমা পড়েছিল 51টি। যাচাই বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করে রিটার্নিং অফিসার ডক্টর শেখ জোবায়েদ হোসেন জানান 51টি মনোনয়নপত্র জমার বিপরীতে 48টা বৈধ হয়েছে, 3টি বাতিল হয়েছে। আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগের 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। ঢাকা বিভাগ থেকে 2 জন পরিচালক হবেন। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রইলেন। এদিকে চট্টগ্রাম বিভাগে জমা পড়া 4টির মধ্যে বাতিল হয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মনোনয়নপত্র। রাজশাহী বিভাগে বাতিল হয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মনোনয়ন। ইতিমধ্যে সিলেট থেকে রাহাত শামস, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, খুলনা থেকে জুলফিকার আলী খান এবং রাজ্জাক রাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন। এবার তাদের সঙ্গী হলেন ঢাকা বিভাগের 2 প্রার্থী বুলবুল ও ফাহিম। তবে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে আপিল করতে পারবেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, দেশবিরোধী চক্র জড়িত, দাবি রিজভির। একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাষ্ট্রীয় বিভাজন সৃষ্টি করতে চায় সালাউদ্দিন আহমেদ। জনগণের রায়কে ভয় পায় বলে পিআর চায় জামায়াত, মেজর হাফিজ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশীয় পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সিইসির সঙ্গে বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ব্রিটিশ হাইকমিশনার। এবং আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও কেনাবেচা নিষিদ্ধ। মাছের দাম কমাতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।